Assalamu alaikum warahmatullah. Today's video will be really very important for your examination because এখান থেকে অবশ্যই কোশ্চেন তোমাদের থাকবে। তো এই বিশেষ করে এই 7 নম্বর চ্যাপ্টারটা তোমরা খুব ভালোভাবে আত্মস্থ করবে এবং কয়েকবার মুখস্থ লিখবা। তো আশা করি আমি তোমাদেরকে এটা বোঝাতে সক্ষম হব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। তো আমরা আজকের আলোর প্রতিফলন অধ্যায়টা আমরা শুরু করব। তো তার আগে প্রতিফলন শুরু করার আগে প্রমাণটা শুরু করার আগে আমরা জাস্ট একটু বেসিক লেভেল থেকে একটু কিছু বিষয় একটু দেখে নিই। দেখো, আমরা আলোর প্রতিফলনের কি সূত্র জানি? রিফ্লেকশন অফ লাইট এর ক্ষেত্রে আমরা জানি যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি আর নর্মাল বা অভিলম্ব কিন্তু একই সমতলে থাকে এবং আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়, এটা কিন্তু আমরা জানি। এখন আপতন কোণ প্রতিফলন কোণ বলতে কি বোঝাচ্ছে? যে আমরা যদি একটা তলের উপরে একটা লম্ব টানি, অভিলম্ব টানি, যেটাকে আমরা নর্মাল বলছি, এই লম্বের ঠিক যে বিন্দু একদম পাদবিন্দু রয়েছে, এই পাদবিন্দুতে যে একটা রশ্মি যদি এসে পড়ে, এটাকে বলা হয় ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি, এবং ঠিক ওখান থেকে যে রশ্মিটা রিফ্লেক্ট হবে, প্রতিফলন হয়, এটাকে বলা হয় রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত রশ্মি। এখন এই যে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ, এবং প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। এই দুইটা কিন্তু অবভিয়াসলি সমান, ইট উইল বি সেম অর ইকুয়ালস, বিকজ এটা হচ্ছে আলোর প্রতিফলনের কিন্তু দ্বিতীয় সূত্র। তো এই সূত্রটা থেকে আমাদের একটু একটা দেখতে হবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় দেখো, একটু চিত্র আমরা দেখেছি যে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে দুইটা যে সর্বসম ত্রিভুজ আছে, যদিও এই প্রমাণে না লাগলেও এই সামনের ইয়াগুলোতে আমাদের লাগবে, লেকচারগুলোতে আমাদের লাগবে। দেখো, বিষয় খুবই ইম্পর্টেন্ট এবং মজাদার একটা বিষয়, সেটা হচ্ছে দেখো, ট্রিপল এস যদি হয় একটা ত্রিভুজের, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আবার সাস যদি হয় একটা ত্রিভুজের, তাহলে ত্রিভুজ সর্বসম হবে। আবার যদি আশা যদি হয়, তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হবে। আবার যদি আর এইচ এস হয়, তাহলে দুইটি ত্রিভুজ সমান হবে, সর্বসম হবে। তার মানে কি? সাজ বলতে এখানে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো, ট্রিপল সাইড যদি সমান হয়, অর্থাৎ দুইটা ত্রিভুজের তিনটা বাহুই যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ দ্বয় সর্বসম হবে, খুবই সহজ। আবার সাস মানে কি? এস সাইড আর মাঝখানে কিন্তু অ্যাঙ্গেল, দ্যাটস মিন দুইটা সাইড এবং একটা অ্যাঙ্গেল যদি সমান হয়, তারপরেও ত্রিভুজ দ্বয় সর্বসম হবে। যেমন এখানে দুইটা সাইড রয়েছে এবং একটা অ্যাঙ্গেল রয়েছে সমান, তাহলে ত্রিভুজদ্বয় কী হবে? সর্বসম হবে। আবার দেখো, আশা এ বলতে অ্যাঙ্গেল আর মাঝখানে এস বলতে সাইড, দ্যাটস মিন দুইটা অ্যাঙ্গেল, দেখো দুইটা অ্যাঙ্গেল এবং একটা সাইড যদি সমান হয়, তাহলে অটোমেটিক্যালি ত্রিভুজ দুইটি কী হবে? সর্বসম হয়ে যাবে। আবার এখানে তো দেখাই যাচ্ছে যে হাইপোটেনাসের একটা বিষয় রয়েছে লম্ব, এবং লম্ব মানে 90 ডিগ্রি যদি থাকে, ঠিক আছে, অর্থাৎ আর এস এস মানে রাইট অ্যাঙ্গেল, এবং এই অর্থাৎ হাইপোটেনাস মানে লম্ব, এবং একটা সাইড যদি লম্ব এবং একটা সাইড যদি সমান হয়, তাহলে এটা সর্বসম হবে। এটাই হচ্ছে আমাদের সর্বসম হওয়ার মূলমন্ত্র, একটু মনে রাখবা। শুধু তোমাদের এই লেকচারে না, ত্রিকোণমিতির অনেকগুলো সূত্রের ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। তো চলো আমরা এবার মূল অঙ্কে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অবতল দর্পণ দেখানো হয়েছে। তো আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে যে চেনার বিষয় রয়েছে। মানে এই অবতল দর্পণের একটা, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে তোমার প্রধান ছেদ বলা হয় এটাকে। অর্থাৎ অবতল দর্পণ আসলে কি? যে আমরা যদি একটা গোলক অঙ্কন করি, এই যে গোলকের পৃষ্ঠ, ঠিক আছে, এই পৃষ্ঠ থেকে একটা কর্তিত অংশ, দ্যাটস মিন এটা হচ্ছে অবতল। এই যে এইটুকু একটা, এই যে একটা গোলকের এইটুকু হচ্ছে একটা অবতল দর্পণের একটা প্রধান ছেদ, এবং মাঝখানে যে বিন্দুটা থাকবে এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। আর এখান থেকে এটা হচ্ছে মেরুবিন্দু, এখান থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, সেটাই আমি এখানে দিয়ে রেখেছি। দেখো যে এখানে এ হচ্ছে মেরুবিন্দু, সি হচ্ছে বক্রতার কেন্দ্র, ওকে, আর এম ড্যাশ হচ্ছে প্রধান ছেদ, এটাকে প্রধান ছেদ বলা হয়। তাহলে আমরা চলে যাই অঙ্কে, যে অবতল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের মাঝে সম্পর্ক, অর্থাৎ ফোকাস দূরত্ব এফ আর বক্রতার ব্যাসার্ধ হচ্ছে সি, এদের ভিতরে কি সম্পর্ক রয়েছে সেটা আমাদের বের করতে হবে, অথবা প্রমাণ করতে হবে এফ ইকুয়াল টু r/2, ঠিক আছে। বক্রতার ব্যাসার্ধ হচ্ছে অ্যাকচুয়ালি আর, তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানেও দেওয়া আছে অবতল দর্পণের ক্ষেত্রে দেখাবো যে f ইকুয়ালস টু r/2। এখানে কয়েকটি বিষয় একটু মাথায় রাখো, যে যখন
এসি হচ্ছে এখানে বক্রতার ব্যাসার্ধ এবং টোটাল যে বড় দাগটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বলা হয় প্রধান অক্ষ। এখন প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় অবতল দর্পণে, তাহলে অবশ্যই সেটা সেটা প্রতিফলিত হবে প্রধান ফোকাস দিয়ে। এটা আমরা জানি, এটা হচ্ছে একটা সূত্র যে যদি ফোকাস দিয়ে যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে প্রতিফলিত হবে। আবার একইভাবে উল্টাভাবে যদি আসে যে তোমার প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত হয় তাহলে অবশ্যই প্রধান ফোকাস দিয়েই সেটা প্রতিফলিত হবে। এটাই হচ্ছে মূলত সূত্র বেসিক্যালি। তো এখানে দেখো, আগে থেকে আমি একটু দেখিয়ে দিই। দেখো, একটা আলোক রশ্মি যখন এল বিন্দুতে আপতিত হওয়ার পরে প্রধান অক্ষের সমান্তরালে অ্যাকচুয়ালি আপতিত হওয়ার পরে এফ এবং আর আর বিন্দু হয়ে কিন্তু চলে যাচ্ছে, দ্যাটস মিন এই ফোকাস বিন্দু হয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা যদি এই যে বক্রতার কেন্দ্র রয়েছে, বক্রতার কেন্দ্র থেকে এল পর্যন্ত যদি একটা রেখা টানি, তাহলে সেটা লম্ব হিসেবে পরিগণিত হবে। তাহলে দেখো, এইটা হচ্ছে অভিলম্ব হবে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই অভিলম্বর এক পাশে থাকবে আপতন কোণ আর এক পাশে থাকবে কিন্তু প্রতিফলন কোণ। অর্থাৎ যেদিক থেকে আপতিত হবে অভিলম্বের এই যে পাদবিন্দুতে, সেইটা হবে অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে আপতিত রশ্মি, সেটা হচ্ছে আপতন কোণ। আর অভিলম্বের সাথে প্রতিফলন কোণ, যে প্রতিফলিত রশ্মি যে কোণটা উৎপন্ন করবে তাকে বলে প্রতিফলন কোণ। তার মানে এখানে কিন্তু আই এবং আর সমান। আর আই আর বলতে কি বোঝাচ্ছে, দেখো আই এল সি এবং সিএলএফ এই দুইটা কোণ কিন্তু সমান হবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় দেখো, যেহেতু এই যে আইএল অর্থাৎ এই যে রশ্মিটা এবং এই যে এসি বা প্রধান অক্ষর সমান্তরাল, তাহলে এখানে দেখো একটা উল্টা জেড তৈরি হচ্ছে। এখানে কিন্তু একটা একান্তর কোণ তৈরি হচ্ছে। এই কোণ আর এই কোণ কিন্তু সমান। একটু ভালোভাবে যদি খেয়াল করো, এই কোণ আর এই কোণ সমান হবে। কেন সমান হবে? দেখো, এটা উল্টা জেড তৈরি হয়ে গেছে, এই উল্টা জেড, ঠিক আছে? তার মানে এটা হলো একান্তর কোণ, আর একান্তর কোণ কিন্তু সমান হয়, ঠিক আছে? তো এইটা আর এইটা যদি সমান হয় তাহলে অবভিয়াসলি এইটা এবং এইটা সমান। কেন সমান? কারণ এই আই আর আর তো আগেই সমান ছিল, তাহলে এইটা আর এটা সমান হয়ে গেছে অলরেডি। বোঝা গেল বিষয়টা? এই দ্বিতীয় আর একটা বিষয়। আর তৃতীয় আর একটা বিষয় হচ্ছে, এই যে এল বিন্দু, এই বিন্দুর খুবই কাছে কাছে যদি অবস্থান করে, তাহলে খেয়াল করো, যদি এটা হচ্ছে তোমার এফ আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এল, এখন এই এল বিন্দুটা আর এ বিন্দুটা যদি একই বিন্দু হয় তাহলে কিন্তু এ এফ আর এল এফ সমান হবে। কেন? কারণ দেখো, এটা হচ্ছে এ এফ আর এই এলটা আস্তে আস্তে নিচে নামতে 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 এর উপরে পতিত হয়ে গেছে, এই যে এর উপরে পতিত হয়ে গেছে। এটাই এল, এটাই এফ। তাহলে কি হবে বলতো? তাহলে অবশ্যই এল এফ আর এফ কিন্তু সমান হবে, বিকজ এটা খুবই কাছে, বাট আমাদের ইয়ার ক্ষেত্রে প্রমাণের স্বার্থে আমরা একটু দূরে দিয়েছি। তাহলে মনে থাকবে, এখান থেকে এ এফ এবং এল এফ আমরা কিন্তু সমান পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। চলো এবার আমরা মূল অঙ্কে চলে যাই। এখানে বলা আছে, মনে করি এম এ এম ড্যাশ, এই যে এম এ এম ড্যাশ একটি অবতল দর্পণের প্রধান ছেদ, এ মেরুবিন্দু এই যে দেখা যাচ্ছে, সি হলো বক্রতার কেন্দ্র, বুঝতেই পারছো, এসি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এই যে এখান থেকে এসি হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ। আর একটা কথা বলে নি, এ এফ বলতে বোঝাই ফোকাস দূরত্ব, আর এসি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এই দুইটা আমাদের এখানে লাগবে। ওকে, তাহলে এই যে চিহ্নের প্রচলিত নিয়ম অনুসারে এসি, এই যে এসি মানেই হচ্ছে তোমার বক্রতার ব্যাসার্ধ। এইটা হচ্ছে প্লাস আর। কেন প্লাস আর? কারণ এটা কিন্তু আয়না বা মিররের ভিতরে কিন্তু এই বক্রতার ব্যাসার্ধ অবস্থিত এবং ফোকাস দূরত্বটা মিররের ভিতরে অবস্থিত, এই জন্য এটাকে বলা হয় প্লাস, পজিটিভ। আর যদি এটা বাইরে হতো, যেমন উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণ কিন্তু এইটা, ঠিক আছে, বাট আয়না কিন্তু এইটা, বাট বক্রতার ব্যাসার্ধ এই জায়গায়, তাহলে অবশ্যই এটা হবে মাইনাস আর, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো সেটা এখানে দিয়েছে। আর এ এফ মানে কি? এ এফ মানে অবশ্যই ফোকাস দূরত্ব বলা হয়, এটা হচ্ছে প্লাস এফ। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে আপতন কোণের সূত্র অনুসারে, খেয়াল করো যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। তাহলে সেক্ষেত্রে আপতন কোণ বলতে বোঝাচ্ছে আই এল সি। ভালো করে বোঝে যে আই কোণটা যেটা আই এল সি সমান সমান হবে সি এল এফ। দ্যাটস মিন এই যে আর কোণটা খুবই সহজ, সি এল এফ, রাইট? তো যেহেতু আই এল রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল, এই যে আই এল রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে অবশ্যই এই যে আই এবং এইটা কিন্তু সমান হবে, এল সি এফটাও সমান হবে, অর্থাৎ আই এল সি সমান হবে এল সি এফ। এই আই এল সি মানেই কিন্তু সি এল এফ। এই যে আই এল সি মানেই হচ্ছে এই সিএলএফ, অর্থাৎ আর এর সমান এই যে সিএলএফ দিয়ে দিলাম। সিএলএফ মানে আছে এলসিএফ, এই যে সিএলএফ, দ্যাটস মিনস সি
এলএফ এইটা আর এলসিএফ এইটা, এই দুইটা কোণ কিন্তু সমান হয়ে গেছে। তাহলে আবার ত্রিভুজ সিএলএফ যখন দুইটা কোণ সমান হয়ে গেছে তখন অবশ্যই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজে পরিণত হয়ে গেছে। এখন যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজে পরিণত হয়ে গেছে তাহলে অবশ্যই এইটা আর এটা সমান হবে। ঠিক আছে, এফ এই যে এলএফ এবং সিএফ কিন্তু সমান হবে, সেটাই আমাদের হয়েছে। তাহলে যেহেতু এই যে এল বিন্দু এ বিন্দুর খুবই কাছে, আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম সেটা। ঠিক আছে, এই জন্য এল এফ আর এ এফ সমান হবে। আমি যদি একটু দেখাই তোমাদেরকে, দেখো যে এল বিন্দু এ বিন্দুর খুবই অবস্থান করায় কাছে অবস্থান করে এল এফ এবং এ এফটা কিন্তু সমান। ঠিক আছে, সেটাই এখানে বলা হচ্ছে সুন্দরভাবে। তো এল এফ মানেই হচ্ছে সিএফ। ঠিক আছে, যেহেতু এটা আগেই আমি প্রমাণ করেছি, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে আগেই। এই যে এলএফ মানেই সিএফ, বুঝতেই পারছো তোমরা, এলএফ মানে সিএফ, তো এলএফ এর জায়গায় সিএফ দিলাম, সিএফ মানে এএফ। এখন দেখাই যাচ্ছে আমাদের কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে যে, খেয়াল করো এই যে এএফ আর সিএফ, এখন বলছে যে এফ বিন্দু এসি এর মধ্যবিন্দু, এই যে এফ বিন্দুটা যদি এসি এর মধ্যবিন্দু হয় তাহলে এএফ মানে হচ্ছে হাফ এসি, পুরোটা এই যে পুরোটা এসি এর অর্ধেক হবে এএফ। ঠিক আছে, তো এএফ মানেই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ফোকাস দূরত্ব এফ, আর হাফ এসি মানে কি, যে এসি মানেই কিন্তু আর, তাই না? তাহলে হাফ এই যে আর, কি আশা করি বুঝতে পেরেছো। তাহলে আরটা উপরে চলে গেল, তাহলে হয়ে গেল একটি ফোকাস দূরত্ব বক্রতার মধ্যে, বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। অর্থাৎ আমরা কি দেখলাম যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রমাণ ছিল। এটা একটু ঠিক, এটা একটু বেসিক লেভেলের, কারণ আমাদের পরবর্তীতে আমরা যে প্রমাণগুলো পড়বো অবতল দর্পণের ক্ষেত্রে, উত্তর দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে, যে সমীকরণগুলো রয়েছে সকল সমীকরণে বেসিক্যালি এই ভিত্তির উপরে অবস্থিত, এই প্রমাণটার উপরেই বেস করে তৈরি করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই থাকবে এই লেকচারটা, তোমরা ভালোভাবে আত্মস্থ করো। পরবর্তী লেকচারগুলোতে আমরা এই অধ্যায়ের বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব, বাকি প্রমাণ নিয়ে আলোচনা করব। তো টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।